প্রণাম গুরুদেব। প্রণাম বাবা, প্রণাম। প্রণাম। দর্শক বন্ধুরা, আজকে অনেকদিন পরে গুরুদেব একটি ভিডিও সামনে এসছেন, মানে এপিসোড আমরা করছি গুরুদেবকে নিয়ে। গুরুদেব খুব একটা সুস্থ নন যদিও, কিন্তু গুরুদেবও লোভ সামলাতে পারলেন না, আমিও লোভটা খুব একটা সামলাতে পারলাম না। গুরুদেবের বহু পুরনো বন্ধু এবং শিষ্য গৌতম মুখার্জি মহাশয় গুরুদেবের পাশে বসে রয়েছেন। বহু পুরনো শিষ্য, বহু পুরনো বন্ধু গুরুদেবের। 40 বছর হবে। হ্যাঁ, তো তাই তো। হ্যাঁ, 40 বছর তো অবশ্যই। না, আমি বলবো গুরুদেব এবার কথা বলুন, আপনারা দুজন একটু কথা বলুন। আমি ওনার কাছে মূলত জানতে চাইবো, যে কারণে ভিডিওটা করা, কিছু জিনিস আমরা শুনবো যেগুলো আমরা কখনোই জানি না, এগুলো থেকে যাবে। ব্যাপারটা হচ্ছে, শোনো, উনি আমার সঙ্গে প্রায় 40 বছরের বেশি আছেন, এবং তখন কাঠের চল্লি ছিল। আমরা 3জন 4জন থাকতাম, গোপালদা, আমি, আরে বসে গল্প হতো, চা খাওয়া হতো, আড্ডা ইয়ার্কি চলতো। ঠিক আছে, উনি আমাদের সঙ্গে যোগ দিতেন, আমরাও থাকতাম, খুব ভালো লাগতো। হ্যাঁ, সেদিন সব চলে গেছে। হঠাৎ করে আজকে এলেন, আমি তো অবাকই হয়ে গেলাম দেখে। যাই হোক, তুমি কিছু বলার থাকলে। আমি ওনার কাছে যদি জানতে চাইবো, আপনি একটু আপনার অভিজ্ঞতা সম্বন্ধে যদি বলেন। আপনি তো গুরুদেবের বহু পুরনো বন্ধু, শিষ্য, অনেক কাছ থেকে দেখেছেন। একটু যদি আমাদেরকে জানান, তাহলে সেটা আমরাও জানবো, দর্শকরাও, মানে গুরুদেবের শিষ্য ভক্ত, তারাও জানবেন, গুরুদেবের মহিমা সম্বন্ধেও জানা যাবে, আর এটা থেকে যাবে। সব থেকে বড় কথা এটা একটু যদি প্লিজ। হ্যাঁ, অবশ্যই তাই। ব্যাপারটা এরকম আছে যে 40 বছর আগে যখন গুরুদেব এবং আমি এবং গোপাল দা বলে একজন আমরা রাজপুর মহাশ্মশানে বসতাম, ঠিক তবে থেকে গুরুদেব সম্বন্ধে আমার বিভিন্ন, মানে কি বলবো, আইডিয়া তৈরি হয়েছিল। কিন্তু গুরুদেবের মূল যেটা আমি একদম মানে নিজের লাইফ দিয়ে দেখেছিলাম, সেটা হচ্ছে যে কোনো একটা সময় ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য আমি আমার মেয়েকে স্কুলে ভর্তি করতে পারছিলাম না, এবং আমি সেই মেয়েকে নিয়ে গুরুদেবের কাছে এসেছি। মন্দিরে যখন এসেছি, গুরুদেব তখন মেয়েটির কাছে জিজ্ঞেস করলো যে, মা তুই কেন এসেছিস? তো আমার মেয়ে গুরুদেবকে বলেছে যে, দাদু আমি স্কুলে ভর্তি হতে পারিনি টাকার জন্য। তো গুরুদেব, মানে আমি কি বলবো, 2-3 মিনিটের মধ্যেই গুরুদেব হঠাৎই গুরুদেব কি করেছিলেন আমি জানতাম না, কিন্তু গুরুদেব ওকে বললো যে, যা তুই স্কুলে ভর্তি হয়ে যাবি। এবং এটা আমার কাছে মিরাক্কেল যে আমি গুরুদেবকে, আমি পরের দিনই আমি দেখলাম যে স্কুলে ও পড়তো সেই স্কুল থেকে ওকে ডেকে পাঠানো হয়েছে, এবং ও সেই স্কুলে আবার পড়া শুরু করে দিল, এবং সেখানে কোনো পয়সা কড়ি না দিয়ে ও পড়াশোনা করে গেল। আজকে সে মেয়ে হায়ার সেকেন্ডারি পাশ করে গিয়ে সে পড়ছে কোনো একটা লাইনে। তো এইটা আমার কাছে একটা বিশাল মিরাক্কেল। এবং আমি গুরুদেবকে এসে জিজ্ঞেস করেছিলাম যে, গুরুদেব দেখুন, আমার এটা খুব কিউরিয়াসিটি যে এটা কি হলো। আপনি যে বলে দিলেন পরের দিন ওকে স্কুল থেকে ডাকছে, এবং তোমায় কোনো পেমেন্ট করতে হবে না, তুমি পড়ো, যেখানে ও একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। তো গুরুদেব আমাকে একটাই কথা বলেছিলেন যে, আমি না তোমার এই মেয়ের কথাটা শুনে আমার মনের ভেতরটা এরকম হয়েছিল, আমি শুধু মাকে বলেছিলাম, এই কাজটা আমি করেছিলাম ওইটুকু টাইমের মধ্যে। আমি কনফার্ম ছিলাম যে তোমার মেয়ে ভর্তি হয়ে যাবে, মা সেই ইঙ্গিত আমায় দিয়েছিল। এটা আমার জীবনে একটা বড় এক্সপিরিয়েন্স গুরুদেব সম্বন্ধে। আর এমনিতে তো আপনারা যে নাম বললেন, আপনি গোপালবাবু মহাশয় এবং গুরুদেব 3 জনে একসাথে বসতেন, গল্প করতেন, চা খেতেন, আড্ডা মারতেন, এরকম কিছু হতো। তো সেই একটু অভিজ্ঞতা যদি একটু তুলে ধরেন আমাদের সামনে। দেখুন, সেই পিরিয়ডে সত্যি কথা বলতে কি, আমরা শ্মশানে বসে বিভিন্ন গল্প করতাম, বিভিন্ন রকম ডেড বডি আসতো, আমরা মানে দেখতাম, এবং সেই ডেড বডি নিয়েও মানে আশ্চর্যজনক অনেক ঘটনা আমরা দেখেছি চোখের উপরে। যেমন আমি নিজে চোখে দেখেছি, গুরুদেবও দেখেছেন, যে প্রচন্ড কান্নাকাটি করছে, ডেড বডি, নাতি মারা গেছে বলে। এবার সেই ভদ্রমহিলা, বয়স্ক মহিলা, উনি বসে শ্মশানে ভেতরে বসে কাঁদছেন, এবং তারপরেই আপনার চলে এলো একটা রেওয়াজ আছে যে ওই মুড়কি বা খই মুড়কি এনে দেওয়া হয় যারা শ্মশান যাত্রী আসেন। তো সেই খই মুড়কি যখন দেওয়া হচ্ছে, সেই ভদ্রমহিলার কান্না বন্ধ হয়ে গেছে, উনি আঁচলটা পেতে সেই খই মুড়কিটা আগে নিয়ে এবার খাচ্ছেন। আমরা দেখে খুব হেসেছিলাম যে দেখো কি কান্নাকাটি করছিল, এখন খই মুড়কি এসে গেছে, ওনার কান্না চলে গেছে। উনি তো
দিব্যি খাচ্ছেন, এরকম অনেক এক্সপিরিয়েন্স আছে, বললে শেষ করা যাবে না। প্রচুর প্রচুর আমরা যা দেখেছি। আর গুরুদেবের সাধনা নিয়ে আমি কোনো কথা বলবো না, যেটা আমি অনেক কিছুই জানি, এই ব্যাপারে আমি কিছু না গুজ্জ কোনো কথা আমি আপনাকে জানতেও চাইবো না। আমি একটা হাসির গল্প বলছি। আমি বেদ মাথায় দিয়ে শুতাম। আচ্ছা। একটা বেদ মাথায় দিয়ে শুতাম, মানে শ্মশানে। আচ্ছা। ইনি এলেন, এসে বলে গুরুদেব বালিশটা দিন না। তাই বালিশ তো আমি তো বেদের শুয়ে আছি। বলে ওইটাই তো চাইছি। বলে ওটা শুলে পুরো বেদটা আমার মাথায় ঢুকে যাবে, আমার সঙ্গে ঢুকে যাবে। আপনি একটু দিন না বেদটা, আমি বেদটা শুলেই আমার সমস্ত বেদের সমস্ত কিছু আমার পেটে পেটে চলে যাবে। তাহলে আচ্ছা তাহলে সব আমার কি অসুবিধা আছে। তো সে একটা দিন গেছে, অতি মানে ও বলা যাবে না, জানো। একটা কথা তোমাকে বলছি, ও বলা যাবে না, ও ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা একটা সময় খুবই ভালো ছিলাম, একদম বন্ধুর মতো, বন্ধু কম দাদা। গুরু তো গুরুর জায়গায় আছেনি, আমি এই গুরুদেব দুজনে খুব খুব ক্লোজে ছিলাম, খুব ক্লোজে বহুদিন কাটিয়েছি। আর গোপালদা তো অবশ্যই ছিলেন, যিনি আজকে পৃথিবীতে নেই। আমি এসে শুনলাম গুরুদেবের কাছে, আমরা একটা সময় এত ভালো কাটিয়েছি, এখন সেই কথাগুলো আমাদের মনে পড়লে আজকেই সেটা বসে আমরা আলোচনা করছিলাম। আমি অনেকদিন বাদে গুরুদেবের কাছে এসেছি গুরুদেবকে প্রণাম করতে, মনে খুব খারাপ ছিল গুরুদেবের আছেন না আছেন, তা আজকে এসেছি। আজকে আমার খুব ভালো লাগছে, অনেকদিন বাদে আমি গুরুদেবকে এরকম একটু মানে অল্প হলেও প্রাণ খোলা হাসিতে দেখলাম। এবং এই দুই বন্ধু মিলে স্মৃতির মন্থন যখন করছিলেন, আমি যখন ঢুকেছি তখন করছিলেন, তখন আমি ভাবলাম যে এইটাকে একটু আমরা ক্যামেরা বন্দি করে রাখি, ভবিষ্যতে এটা থেকে যাবে। যার ফলে আমি এই লোকটা সামলাতে পারলাম না বলেই আমি আর গুরুদেবকে এরকম প্রাণ খোলা হাসি আমি অনেকদিন দেখিনি, আজকে এই দেখে অনেক ভালো লাগলো। গুরুদেব খুব একটা সুস্থ নন, আপনারা জানেন। আমি ডক্টরের সাথে যোগাযোগ করে, মানে এখনো ওনার অক্সিজেন চলছে। তো যাই হোক, এই আর কি স্মৃতির মন্থন করলাম। গুরুদেব এর একটু ভালো লেগেছে, ওনার বন্ধু এসছেন, দুজনেই খুব ভালো থাকো। আর সব তো চলে গেছে, আর কেউ নেই আমার বলতে, আর কেউ নেই, মানে সব চলে গেছে, সব চলে গেছে, কেউ নেই আর। আচ্ছা, এইটা কিন্তু চলতে থাকবে, আমি ক্যামেরাটা বন্ধ করে দিলাম, এগুলো চলতে থাকবে। তো আমি এইটুকুনি, খুব একটা গুরুদেবকে দিয়ে বেশি কথা বলাবো না, কারণ কথা বলা বারণ আছে। তো এইখানেই আমি ভিডিওটা শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রণাম গুরুদেব, প্রণাম।